জনবল নিয়োগ না দেওয়ায় জামালপুর সদর হাসপাতালে এক যুগেও চালু হয়নি আইসিইউ। অচল পড়ে থাকায় নষ্ট হয়েছে মূল্যবান যন্ত্রপাতি। যদি আমরা উপকার নাই হয় তাহলে এটা দিয়ে লাভটা কি? মানুষের অনেক ভোগান্তি হয়, দু একদিন আসে থাকতে পারে না, রিলিজ করে দেয়। আমরা গরিব মানুষ, আমরা মুরগি নিয়ে আসলে কালকে ময়মনসিং যান। কয়েকদিনের গ্যাস সংকটে চরম দুর্ভোগে ঢাকা সহ আশেপাশের জেলার বাসিন্দারা। ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। গ্যাসের জন্য গাড়ি চালাইতে পারতাছি না, ইনকাম সোর্স আমাদের বন্ধ হয়ে গেছে। আগে তো দেখা গেছে মাঝে মধ্যে রাত্রেবেলা আসতো, এখন রাত্রেবেলাও আসে না। সিলেটে বিদ্যুৎ বিল নিয়ে জনমনে অসন্তোষ। স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি বিল আসায় অভিযোগ, অতিরিক্ত টাকা কাটার সুযোগ নেই দাবি কর্তৃপক্ষের। বিদ্যুতের ব্যবহার একই ছিল, কিন্তু আমাদের ওই যে টাকাটা বেশি লেগেছে। আমার স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি আমি করেছি, কিন্তু আমাকে বিল দিতে হয়েছে গত মাসের থেকে এ মাসে প্রায় ডাবলের কাছাকাছি। পাবনার বেড়ায় যমুনা নদীতে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক স্থাপনা। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। জামালপুর জেনারেল হাসপাতালে প্রায় এক যুগ আগে কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছিল অত্যাধুনিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে যেখানে থাকার কথা ছিল ভেন্টিলেটর, মনিটর ও বিশেষজ্ঞ চিকিৎসা, সেই ইউনিটটি আজও তালাবদ্ধ। প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল না থাকায় কখনোই চালু করা যায়নি আইসিইউটি। অথচ দীর্ঘদিন অচল থাকায় বিকল হয়ে গেছে মূল্যবান যন্ত্রপাতিও। ফলে সংকটাপন্ন রোগীদের বাধ্য হয়ে পাঠানো হচ্ছে ময়মনসিংহ ও ঢাকায়। পেরিয়েছে প্রায় এক যুগ, তবে মানুষের জীবন বাঁচানোর জন্য নির্মিত কোটি টাকার এই ইউনিট যেন নীরব এক স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। 2015 সালের 31 জানুয়ারি জামালপুর জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী। অথচ সাজানো গোছানো এই আইসিইউ ইউনিটটি এখনও ব্যবহার করা হয়নি একদিনের জন্যও। দীর্ঘদিন অচল পড়ে থাকায় বিকল হয়ে গেছে প্রায় সব মূল্যবান যন্ত্রপাতি। হাম, রুবেলা সহ বিভিন্ন জটিল রোগের প্রকোপের এই সময়ে সরকারি হাসপাতালে আইসিইউ সেবা হয়ে উঠেছে অত্যন্ত জরুরি। অন্য হাসপাতালেও আইসিইউ আছে, জামালপুর আইসিইউ এর এটা চালু করা হয়েছে আর কি, দেওয়া হয়েছে, কিন্তু চালু হয় নাই। আমরা গরিব মানুষ, আমরা মুরগি নিয়ে আসলে কালকে ময়মনসিং যান। সিরাজু গেলে কালকে ময়মনসিং যান, ময়মনসিং যান এই ক্ষমতা আঙ্গর নাই। মানুষের অনেক ভোগান্তি হয়, দু একদিন আসে থাকতে পারে না, রিলিজ করে দেয়, এমনকি উগি মারাও যায়। যদি আমরা উপকার নাই হয় তাহলে এটা দিয়ে লাভটা কি? এই জন্য আমাদের দাবি হলো যেন সরকার এটা পদক্ষেপ গ্রহণ করে। ইউনিটটি চালুর দাবিতে স্থানীয়ভাবে মানববন্ধন সহ নানা কর্মসূচিও পালিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে একাধিক চিঠি পাঠানো হলেও মেলেনি কোনো কার্যকর উদ্যোগ। তাই দ্রুত আইসিইউ চালুর জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করছেন সচেতন নাগরিকরা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে তারা একাধিকবার ডিজি হেলথ মন্ত্রণালয় বারবার লেখার পরেও সাড়া দেয় নাই। জামালপুর জেলার কথা বিবেচনা রেখে আইসিইউ বিভাগটি নতুন করে চালু করা যায় কিনা সে বিষয়ে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ বলছে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে আইসিইউ ইউনিটটি চালু করা সম্ভব হয়নি। তৎকালীন সময়ের জন্য প্রয়োজনীয় জনবল বা অন্যান্য যন্ত্রপাতির জন্য চালু করা হয়তো সম্ভব হয়নি। আমি এই চেয়ারে আসার পরবর্তীতে এই দুটি আইসিইউ বেডকে চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করার জন্য আবার অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। আমরা বরাবরই সবসময় অধিদপ্তরে চিঠি লেখালেখি করেছি এবং আমরা আলোচনাও করেছি, কিন্তু আমরা এটা চালু করতে পারিনি এবং এটি চালুর জন্য যে প্রয়োজনীয় জনবল সেটিও অপ্রতুল। আমরা চেষ্টা করছি আগামীতে এটা কিভাবে চালু করা যায়। জামালপুরের 7 উপজেলা এবং কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার প্রায় 30 লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসা এই হাসপাতাল। সাগর ফরাজি, যমুনা নিউজ,
জামালপুর। টানা কয়েকদিন ধরে গ্যাস সংকটে চরম দুর্ভোগে ঢাকাসহ আশেপাশের জেলার বাসিন্দারা। ব্যতিক্রম নয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ। সংকটের কারণে একদিকে উপজেলার ফিলিং স্টেশনে দিনভর থাকে যানবাহনের দীর্ঘ সারি, অন্যদিকে গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে দ্রুতই সমস্যার সমাধান হবে। গ্যাস সংকটে ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা সারি, দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। সারা দেশের মতো তীব্র গ্যাস সংকটে নাকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ভোগান্তিতে রয়েছে এই এলাকার বাসিন্দারা। চালকরা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না, এতে সড়কে কমেছে যানবাহনের সংখ্যা। অন্যদিকে সীমিত যানবাহনে বাড়তি ভাড়া নেয় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্টাফ পালতে হয়, মালিকরা জমা দিতে হয়, তারপর আপনার যে আমাকে একটা বেতন আছে, সারাদিন কষ্ট করে সারা দিয়া বান্ধা মনে করেন যে গ্যাস নেওয়া লাগে। সিরিয়ালে 2 ঘন্টা 3 ঘন্টা গ্যাস নিতে নিতে আবার রাস্তা জ্যাম, গাড়ি চালাইতে পারি না। গ্যাসের জন্য গাড়ি চালাইতে পারতাছি না, আমাদের প্যাসেঞ্জার লইতে পারতাছি না, ইনকাম সোর্স আমাদের বন্ধ হয়ে গেছে। দেখা যাচ্ছে 200 টাকা হইলে 220 টাকা 230 টাকা দিতে হয়, 180 টাকা হইলে 200 টাকা রেখে দেয়, ওগুলো এক্সট্রা 20 টাকা 30 টাকা প্রতিটা সিনজিতে দিতে হয়। উপজেলার 16টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র 5টিতে সিএনজি সরবরাহের ব্যবস্থা রয়েছে। বর্তমানে নিয়মিত গ্যাস মিলছে 2টি স্টেশনে, তবে সেখানেও পর্যাপ্ত গ্যাস নেই। সীমিত গ্যাস দিয়ে চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে স্টেশনের কর্মচারীদের। গ্যাস থাকেই না, রাত্রেবেলাও থাকে না। আগে তো দেখা গেছে মাঝে মধ্যে রাত্রেবেলা আসতো, এখন রাত্রেবেলাও আসে না। লাইনে গ্যাস নাই, আমরা পাবলিকে কি গ্যাস দিব? মানে টোটালি গ্যাস নাই, রাত একটু আসে, ওই টুকটাক দেই, কয়েকটা গাড়ি বিদায় করি। শুধু পরিবহন সেক্টরেই নয়, সংকটের ধাক্কা লেগেছে শিল্প কারখানাতেও। পোশাক, সিরামিক, প্লাস্টিক সহ শত শত কলকারখানা গ্যাস নির্ভর হওয়ায় কমেছে উৎপাদন। প্রায় কার্যক্রম বন্ধ অবস্থায় ছোট বড় শতাধিক ডাইং ও গার্মেন্টস কারখানা। নির্ধারিত সময়ে পণ্য বিদেশে রপ্তানি করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় কারখানা মালিকরা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কাজ চলতেছে আর কি, ফরেন এক্সপার্ট টিমরাও কাজ করতেছে, দেশীয় টিমও কাজ করতেছে। আরো 2-3 দিন হয়তো সময় লাগবে এরকমের, যতটুকু মেসেজ আর কি জানি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আয়ুব খান সরকার। আয়ুব, ফিলিং স্টেশনগুলোর সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন, সেখানকার একটু বিস্তারিত জানাবেন, আর চাহিদা মতো গ্যাস কি মিলছে সে বিষয়ে একটু জানাবেন। যদি আমি রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের পাশের একটি সিএনজি স্টেশনে রয়েছি। আপনি জানেন যে টানা 6ষ্ঠ দিনে কিন্তু আজকে এই গ্যাস সংকট অতিবাহিত হচ্ছে, এবং এই গ্যাস সংকটের ফলে দীর্ঘ লাইন আসলে সৃষ্টি হয়েছে। আপনাকে যদি একটু দেখাতে চাই জ্যোতি, যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই গ্যাসের ফিলিং স্টেশনে কিন্তু আপনার প্রাইভেট কার সহ বিভিন্ন বাস, সিএনজি সহ এভাবেই কিন্তু এই চিত্রটা আমরা গত 6 দিন ধরে কিন্তু দেখতে পাচ্ছি। এই সংকটের ফলে কিন্তু একটা দুর্ভোগ তৈরি হয়েছে জনজীবনে। পাশাপাশি যারা বাস চালক আছেন তারা কিন্তু জানাচ্ছেন তাদের এই দুর্ভোগের কথা এবং তাদের দৈন্যদশার কথা। তাদের আসলে এই গ্যাসের জন্য প্রতিদিন আসলে ঘন্টা লাইনে থাকতে হয়। পাশাপাশি যে গ্যাসের যে সিএনজি ফিলিং স্টেশন রয়েছে তারা কিন্তু মাত্র 250 থেকে 300 টাকার গ্যাস কিন্তু এখানে পাচ্ছেন, তার বেশি কিন্তু পাচ্ছেন না। আর যদি এখানে এই বিষয়ে আসলে আমি কথা বলেছিলাম গ্যাসের যে তিতাস গ্যাসের যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষের সাথে, তো তারা যেটা আমাকে জানিয়েছেন যে আসলে তাদের যে 50 PSI তাদের প্রতিদিন এই গ্যাসের সরবরাহের ক্ষেত্রে প্রয়োজন হয়, কিন্তু তারা সেখানে পাচ্ছেন মাত্র 20 PSI। আর এভাবে আসলে গ্যাসের এই সংকট কতদিনে আসলে সমাধান হবে সেটা তারা জানাতে পারেনি। আর পাশাপাশি যদি আর একটু জানিয়ে রাখি, এই গ্যাস সংকটের ফলে কিন্তু শিল্প কারখানায় বর্তমানে গাছ কেটে কাঠ ব্যবহৃত হচ্ছে, যেটা পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। পাশাপাশি এর দায় কিন্তু নিচ্ছেন না পরিবেশ অধিদপ্তর কিংবা বন বিভাগ। আর পাশাপাশি হচ্ছে যে তারা এভাবে যদি আসলে গ্যাস সংকট অনবরত চলতে থাকে তাহলে জনজীবনের এই দুর্ভোগ আরো বাড়তে থাকবে। ধন্যবাদ আপনাকে আয়ুব। সিলেটে জুলাই মাসের বিদ্যুৎ বিল নিয়ে জনমনে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ।
স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি বিল আসার অভিযোগ গ্রাহকদের। যদিও বিদ্যুৎ বিভাগ বলছে, জুনে ইউনিট প্রতি দাম বাড়ায় বিদ্যুতের দাম কিছুটা বাড়লেও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সুযোগ নেই। বিস্তারিত নাবিল হোসেনের প্রতিবেদনে। নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস কয়েক বছর ধরেই চালাচ্ছেন রেস্টুরেন্ট ব্যবসা। রেস্টুরেন্টের স্বাভাবিক খরচের সাথে জুলাই মাসে নতুন করে যোগ হয়েছে বিদ্যুতের অস্বাভাবিক বিল। এতে বিপাকে পড়েছেন তিনি। ব্যালেন্সটা মানে ডাবল হয়ে গেছে, মানে আমার কাছে আর কি। মানে আমার যে ক্যাফেতে আমার আগে আমি প্রতিদিনই গ্যাস থেকে টাকা ঢুকানো হয়তো 500 করে মানে বিল ঢুকাইতাম, কিন্তু এখন আমার 500 করে হচ্ছে না, আমার প্রতিদিন 1000 টাকা করে লাগছে। শুধু এই নারী উদ্যোক্তাই নয়, নগরের বিভিন্ন শ্রেণী পেশার বাসিন্দাদের মুখে একই অভিযোগ। স্বাভাবিকের চেয়ে জুলাই মাসে বিদ্যুৎ বিল এসেছে কয়েক গুণ, যা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা প্রান্তিক জনগণের কাছে মরার উপর খাড়ার খায়ের মতো। সব কিছু এখন মানুষের কষ্টসাধ্যের চাইতে এখন সীমাহীন একটা কষ্টসাধ্যের মধ্যে মানুষ তার জীবন অতিক্রম করছে। এর মধ্যে বিদ্যুৎ বিল, আবার ভৌতিক বিল, আবার অস্বাভাবিক বিল, এই যে একটা অবস্থা, এটা একটা মগের মুল্লুকের মতো। আর আগে 30 টাকা 32 টাকা পার ডে গেল, আর 2 দিন ধরে দেখতেছি যে আমার 52 টাকা 53 টাকা যাচ্ছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমার আসলে বেশি কাটছে লাস্ট 2 মাস ধরে। হ্যাঁ, বিদ্যুতের ব্যবহার একই ছিল, কিন্তু আমাদের ওই যে টাকাটা বেশি লেগেছে। খুব যে বেশি বিদ্যুৎ ব্যবহার করেছি কিংবা ইকুইপমেন্ট ব্যবহার করেছি এরকম কিছুই ছিল না। আমার স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি আমি করেছি, কিন্তু আমাকে বিল দিতে হয়েছে গত মাসের থেকে এ মাসে প্রায় ডাবলের কাছাকাছি। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগ জানায়, অতিরিক্ত টাকা কাটার সুযোগ নেই। তবে কোনো গ্রাহকের মিটারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ বিভাগ ব্যবস্থা গ্রহণ করবে। প্রিপেড মিটার এই কোনো অবস্থাতেই বাড়ার কোনো সুযোগ নেই। আমাদের যদি কারো কোনো বিল নিয়ে আপত্তি থাকে, আমাদের সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে তারা চেক করে আপনাকে ইনশিওর করবে। আমরা কারো অন্যায়ভাবে কোনো বিল করতে চাই না। অস্বাভাবিক বিদ্যুৎ বিল সুরাহার পাশাপাশি সরকারের প্রতিশ্রুতি মতো ডিমান্ড চার্জ, মিটার চার্জ প্রত্যাহারের দাবি গ্রাহকদের। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। যমুনা নদীর অব্যাহত ভাঙনে সর্বস্ব হারাচ্ছেন পাবনার বেড়া উপজেলার কয়েকটি গ্রামের মানুষ। নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। দ্রুত, টেকসই ও দীর্ঘমেয়াদী নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রতি বর্ষা মৌসুমে নদীর সাথেই লড়াই করে বাঁচতে হয় যমুনা পাড়ের বাসিন্দাদের। এবারও তার ব্যতিক্রম নয়। গত কয়েক বছরে নদী ভাঙনে বিলীন হয়েছে পাবনার বেড়া উপজেলার বক্তারপুর, চরসিংহাসন, কল্যাণপুর সহ নদী তীরবর্তী কয়েকটি গ্রামের শত শত বিঘা ফসলি জমি। নদীগর্ভে চলে গেছে অসংখ্য বসতভিটা। ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়েছেন বহু পরিবার। তবে আগের বছরগুলোর তুলনায় এবছর ভাঙনের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। 4টে ঘর আছিল, 4টে ঘরে ভেঙে চলে গেছে। এখন থাকার মতো কোনো পরিস্থিতি নাই। ছাদ ভাঙা দিয়ে সারছি আমার এই বয়সে, কিন্তু এখন আবার যেভাবে ভাঙছে, এই যে গরু নিয়ে সব কোন জায়গায় রাখবো, নিজেরা খানা দানা কোন জায়গায় কি করব। 4 ভাঙা দিয়ে এইখানে আইছি, এইখানে আইসিয়া আবারও নদী ভাঙনি এসে আবারও ভাঙার আমরা এসে আছি, কখন দিনই ভাঙে যায়। এরই মধ্যে নিরাপদ স্থানে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে অনেক পরিবার। এখনো যারা নদীর তীরে বসবাস করছেন, প্রতিদিন প্রতিক্ষণ আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। ছেলেপেলে নিয়ে কখন কোন সময় ভাঙনে শুরু হয়ে যায়, কি করব এই দুশ্চিন্তায় আমাদের ঘুম হয় না। কখন কি ভাঙবে বাড়ি ঘর নিয়ে কোনো নিশ্চিততা আমাদের নেই, তাই এইভাবে আমরা চলাফেরা করে দিচ্ছি। এখানে এবারও বস্তা ফেলাইছিল, আরও ছিল, এই বস্তা টস্তা কিছু মানে নাই, সব নদীতে চলে গেছে আর কি। নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করার পরবর্তীতে ওখানে জরুরি অস্থায়ী প্রতিরক্ষণ কাজ বাস্তবায়ন করা প্রয়োজন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে উক্ত এলাকায় জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা হবে। প্রতি বছরে ভাঙনে সর্বস্ব হারানোর বেদনা থেকে মুক্তি চান যমুনা পাড়ের মানুষ। নদী তীরে জিও ব্যাগ অথবা ব্লক ফেলে স্থায়ীভাবে ভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকালের মারপিটের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক 2 শিক্ষার্থীকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন, আর যে গতকালের মারপিটের ঘটনা নিয়ে প্রশাসন কি বলছে একটু জানাবেন। যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন সার্বিক পরিস্থিতি অনেকটাই শান্ত। গতকালকে যেমন উত্তপ্ত পরিস্থিতি ছিল, আজকে কিন্তু সেই উত্তপ্ত পরিস্থিতি নেই। এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান স্যার রয়েছেন, আমরা একটু তার কাছ থেকে জানতে চাইব। স্যার, আজকের সার্বিক পরিস্থিতি কি অবস্থা একটু জানাবেন। ধন্যবাদ। আসলে আজকের এ পর্যন্ত সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অত্যন্ত শান্তভাবে আমাদের ক্লাস, পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আর স্বাভাবিকভাবে গতকালকের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে একটা কনসার্ন থেকেই যায়। তো সেই কনসার্নের জায়গা থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার, সতর্কতামূলক প্রস্তুতি যে দরকার, প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করেছি সেইটুকু রাখার। আর আপনি জানেন গতকালকে ভাইস চ্যান্সেলর স্যার যেটা তদন্ত কমিটি ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে, তো সেই তদন্ত কমিটির তো কাজ শুরু করে দিয়েছে অলরেডি। কাল রাতেই তদন্ত কমিটি গঠিত হয় এবং এই ক্ষেত্রে আমরা চাই যে প্রকৃত ঘটনাটা আমাদের সামনে আসুক। শুধু কারা মার খেয়েছে, কারা মার দিয়েছে সেটা না, এর পেছনে যদি কোনো ঘটনা থেকে থাকে সেটাও সামনে নিয়ে আসা হোক। এবং আপনি জানেন এই মুহূর্তে তদন্ত কমিটি আমাদের লাইব্রেরি পরিদর্শন করছেন, আমি দেখতে পেলাম। এবং তারা যে সেখানে শুধু লাইব্রেরি, রাকসু ভবন, লাইব্রেরি, প্রক্টর অফিস এবং রাস্তায় যে সমস্ত জায়গায় ঘটনা ঘটেছে প্রত্যেকটা জায়গায় তারা গিয়ে পুলিশ সহ আলামত সংগ্রহ করা এবং অন্যান্যদের কাছে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা মনে করছি খুব অচিরেই তদন্ত কমিটি তাদের সুপারিশটা পেশ করবে এবং প্রকৃত ঘটনা আমাদের সামনে আসবে। তার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের ক্যাম্পাসে অত্যন্ত স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। ধন্যবাদ আপনাকে। জ্যোতি শুনছিলেন, এবং সেই সাথে সাথে আমি এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকালকে যেমন উত্তপ্ত পরিস্থিতি ছিল এবং দুপক্ষের যে পাল্টাপাল্টি যে হামলা, মারামারি এবং লাইব্রেরিতে গিয়ে কিন্তু যে হামলার ঘটনা এবং মারামারির যে ঘটনাটি ছিল, সে বিষয়টি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা আতঙ্কিত এবং শিক্ষার্থীরা বলছেন এই ঘটনায় যারা দোষী সকলের সুষ্ঠু তদন্ত করে যেন প্রশাসনিক যে ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা যেন নেওয়া হয়, শিক্ষার্থীদের প্রত্যাশা কিন্তু সেটি। জ্যোতি। তারেক, সেখানকার বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়িতে সব আশ্রয়ণ প্রকল্পের বেহাল দশা। আছে শুধু জরাজীর্ণ ঘর, নেই সুপে পানি, বিদ্যুৎ, চলাচলের সড়ক সহ কোনো মৌলিক সুবিধা। অস্বাস্থ্যকর পরিবেশে দুর্বিষহ দিন কাটছে বসবাসকারীদের। বর্ষায় টানা বৃষ্টিতে বেড়েছে ভোগান্তি। ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য খাগড়াছড়ি জেলা সদরের কুমিল্লাটিলা ও দীঘিনাল উপজেলার মেরুং ইউনিয়নে নির্মিত হয়েছিল 2টি আশ্রয়ণ প্রকল্প। কিন্তু সুপেয় পানির সংকট, বিদ্যুতের ভোগান্তি, ভাঙাচোরা সড়ক এবং জরাজীর্ণ বাড়ি নিয়ে বাসিন্দাদের ভোগান্তি চরমে। বর্ষায় দুর্ভোগ বাড়ে আরও। চলাফেরা অনেক কষ্ট, রাস্তা নাই, এরপরে কারেন্টও ছিল না। এখন যাও আমরা নিজেরা কিছু 1 লাইন 2 লাইন আনছি। একটা গাড়ি আসতে পারে না, একটু রুগী হইলে তো একটু যাওয়ার মতো রাস্তা নেই, অটোটা আসলেই কাটতেছে। ঘরগুলা এরকম ফেটে যাচ্ছে, সামরা উঠে যাচ্ছে, আবার এরকম ফেটে ফেটে যাচ্ছে। 25টা ফ্যামিলির একটা মোটর এখানে 3টা যাওয়ার কথা ছিল, তো একটা চালু আর 2টাই নষ্ট। পানি মানুষ তো খাওয়া দূরের কথা, গরুও খেতে পারে না, এমন একটা অবস্থা। সাম্প্রতিক টানা বৃষ্টিতে কুমিল্লাটিলা প্রকল্পের সড়ক বেহাল, গর্তে জমা পানি, চারপাশে জঙ্গল, সাথে সাথে পরিবেশে বাড়ছে মশা মাছির উপদ্রব। রাস্তা দিয়ে জঙ্গল, গাছ জঙ্গল হয়ে যায় আর কি, ড্রেন নাই, পানি জমে থাকে, উপর থেকে পানি আসে আর এই যে মাঠে অনেক কাদা হয়ে যায়। সাপ, জোক, কেঁচা এগুলা মাঠের মধ্যে বিভিন্ন ঘরের ভিতরে দেখা যায়। বৃষ্টি হলে প্রচুর মশা মাছি হয়, পানি ঘরের সামনে পানি উঠে। বৃষ্টি হলেই যে হাঁটা চলা করা যায় না, খুব একটা কষ্টের মধ্যে আছি আমরা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং পৌরসভা প্রতি বছর গ্রামীণ অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্য, শিক্ষাসহ নানা খাতে প্রকল্প নিলেও আশ্রয়ণ প্রকল্প বসবাসের উপযোগী করতে নেই কোনো উদ্যোগ। সংকট সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক। খাগড়াছড়ি পার্বত্য জেলায় বেশ কয়েকটি আশ্রয়ণ প্রকল্প আছে। তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা পরিষদ সহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্কিম নেওয়ার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। মৌলিক সুবিধা নিশ্চিত না হওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে দাবি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরতদের। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।